অসংখ্য ধন্যবাদ স্টুডেন্ট শান মন্ডল মহাশয় 990 চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট, এখন আমি তোমাদের দ্বাদশ শ্রেণীর ইতিহাস সাবজেক্টের 5 নম্বর চ্যাপ্টার থেকে আমি তোমাদের একটা গুরুত্বপূর্ণ নোট দেব। এই প্রশ্নটা তোমাদের 2025-এ খুবই ইম্পর্টেন্ট, তো অবশ্যই তোমরা এই নোটটি ভালো করে লক্ষ্য রাখো, ভালো করে তুলে নাও এবং মুখস্থ করে নেবে। ওকে, কারণ তোমরা 2025-এর দ্বাদশ শ্রেণীর অর্থাৎ 12-এর যে পরীক্ষা দিতে চলেছ সেখানে এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, তো প্রশ্নটা কি দেখো স্টুডেন্ট, প্রশ্নটা হলো মরলে মিন্টো সংস্কারের উপর একটি বিশ্লেষণধর্মী আলোচনা করো। অর্থাৎ মরলে মিন্টো সংস্কার আইনটি তোমাদের খুবই ইম্পর্টেন্ট আছে। তো এই প্রশ্নের নোটটি তুমি কিভাবে লিখবে দেখো, প্রথমেই লিখবে সূচনা। এই তথ্যটা লিখবে যে ভারত সচিব জন মরলে এবং বড়লাট মিন্টো ভারতের শাসনতান্ত্রিক পরিবর্তনের লক্ষ্যে যে সংস্কার আইন প্রবর্তন করেন 1909 খ্রিস্টাব্দে, তা মরলে মিন্টো সংস্কার আইন নামে পরিচিত। ওকে, এই শাসন সংস্কার নীতির দ্বারা ব্রিটিশ হিন্দু মুসলিম বিভেদ নীতিকে কাজে লাগিয়ে জাতীয় আন্দোলনের প্রসার রোধ করতে চেয়েছিল। অর্থাৎ ভারতবাসীরা ব্রিটিশ বিরোধী যে জাতীয় আন্দোলন করছিল, সেই সময়ে ভারত সচিব মরলে এবং বড়লাট মিন্টো শাসনতান্ত্রিক প্রবর্তনের লক্ষ্যে একটা আইন প্রণয়ন তৈরি করতে চেয়েছিলেন, যার মাধ্যমে ভারতে হিন্দু ও মুসলিম বিভেদ নীতিকে কাজে লাগিয়ে যে জাতীয় আন্দোলন করছিল সেই আন্দোলনকে রুখে দেওয়ার চেষ্টা করছিল। ওকে, রোধ করতে চেয়েছিল। ক্লিয়ার? এরপরে দেখো এই পয়েন্টটা লিখবে আইন প্রবর্তনের কারণ। এখানে কি লিখবে? এই শাসন সংস্কার আইনটির পটভূমি বিশ্লেষণে দেখা যায়, 1 নম্বর দেবে ভারতীয় জাতীয় কংগ্রেসের মধ্যে নরমপন্থী বা মডারেটদের পাশাপাশি চরমপন্থী বা এক্সট্রিমিস্টদের উদ্ভব ঘটে। অর্থাৎ ভারতীয় যে জাতীয় কংগ্রেসের মধ্যে জাতীয় আন্দোলন করছিল, সেখানেও দুটি তাদের মধ্যে দল গড়ে ওঠে। এক হচ্ছে নরমপন্থী দল আর 2 নম্বর হচ্ছে চরমপন্থী দল। ওকে, এই দ্বন্দ্বকে কাজে লাগানোর সুযোগ পায় ব্রিটিশরা তো প্রথম থেকেই এই জাতীয় আন্দোলনকে রুখে দেওয়ার চেষ্টা করছিল, যাতে তারা ভারতের শাসনতান্ত্রিক বা শাসনতন্ত্রটা কায়েম রাখতে পারে। এই কারণে তারা একটা সুযোগ খুঁজছিল কিভাবে এই জাতীয় আন্দোলনটিকে বন্ধ করা যায়। যখনই তারা দেখলো এই জাতীয় কংগ্রেসের মধ্যে চরমপন্থী ও নরমপন্থী দুটি দল তৈরি হয়েছে, তো সেই সুযোগটাকে তারা কাজে লাগাতে চাইলো। ওকে, 2 নম্বর কী বলছে দেখো, সমস্ত বিপ্লবী ভাবধারায় উদ্বুদ্ধ হয়ে বাংলা ও মহারাষ্ট্রে গোপন বিপ্লবী সংঘ প্রতিষ্ঠা ও প্রকাশ্য রাজনৈতিক হত্যার ঘটনা শুরু হয়, যা ব্রিটিশদের কাছে ছিল সন্ত্রাসবাদ। অর্থাৎ সেই সময়ে সমগ্র বিপ্লবী ভাবধারায় উদ্বুদ্ধ হয়ে বাংলা ও মহারাষ্ট্রের জনগণ বিপ্লবী সংঘ প্রতিষ্ঠা করে, প্রকাশ্য রাজনৈতিক হত্যার ঘটনা শুরু করে। অর্থাৎ রাজনৈতিক যে আন্দোলন করছিল সেই আন্দোলনগুলো হিংসার রূপ ধরে নিচ্ছিল। ওকে, সেই কারণে সেই সুযোগটাকে ব্রিটিশরা সন্ত্রাসবাদ বলে আখ্যা দিতে শুরু করে। ক্লিয়ার? 3 নম্বর পয়েন্ট লিখবে কি দেখো, আগাগোড়ায় মুসলিম নেতারা জাতীয় কংগ্রেসের বিরোধিতা করেছিল বা জাতীয় কংগ্রেস থেকে দূরে সরেছিল। অর্থাৎ প্রথম থেকেই যে মুসলিম লীগ তৈরি হয়েছিল, সেই মুসলিম লীগের নেতারা জাতীয় কংগ্রেসের বিরোধিতা করত, জাতীয় কংগ্রেস থেকে নিজেদের দূরে সরিয়ে রেখেছিল। ওকে, তো এরপরে কী লিখবে দেখো, আইনের বিভিন্ন বৈশিষ্ট্য। এখানে তুমি কি লিখবে দেখো, মরলে মিন্টো সংস্কার আইনের 2টি অংশ ছিল। 1 নম্বর আইন কি? কার্যনির্বাহ পরিষদ। এখানে কি লিখবে দেখো, এর উল্লেখযোগ্য কয়েকটি বৈশিষ্ট্য ছিল। 1 নম্বর বলছে দেখো, বড়লাটের কার্যনির্বাহ পরিষদে একজন ভারতীয় স্থান পায়, তিনি হলেন রায়পুরের জমিদার সত্যেন্দ্র প্রসন্ন সিংহ। অর্থাৎ মরলে মিন্টো যে সংস্কার আইন করেছিল তার মাধ্যমে যে কার্যনির্বাহ পরিষদ গড়ে তুলেছিল, সেখানে ভারতীয়রা একটু উপকার পায় বা লাভ পায়। কী লাভ পায়? ওই বড়লাটের কার্যনির্বাহ পরিষদে একজন ভারতীয় স্থান পেয়েছিলেন, তিনি ছিলেন রায়পুরের জমিদার সত্যেন্দ্র প্রসন্ন সিংহ। ওকে, তিনি বড়লাটের আইন সচিব নিযুক্ত হন। অর্থাৎ তিনি ওই বড়লাটের আইন সচিব হয়েছিলেন। এটা ভারতীয়দের কাছে লাভ। 2 নম্বর কী বলছে দেখো, এছাড়াও মাদ্রাজ ও বোম্বাইয়ের কার্যনির্বাহ পরিষদের সদস্য সংখ্যা বৃদ্ধি করে 2 থেকে 4 করা হয়। অর্থাৎ মাদ্রাজ ও বোম্বাই যে কার্যনির্বাহ পরিষদ সংখ্যা গড়েছিল, সেখানে ভারতীয়দের সংখ্যা বাড়ানো হয়েছিল, 2 থেকে 4 জন করা হয়েছিল। ওকে, 3 নম্বর কী লিখবে দেখো, বাংলায় ছোটো লাটের জন্য তৈরি হয় একটি কার্যনির্বাহ পরিষদ, যাতে স্থান পায় শ্রীরামপুরের জমিদার রাজা কিশোরীলাল গোস্বামী। ওকে, অর্থাৎ
পশ্চিমবাংলায় যে ছোটো লাট ছিল সেই ছোটো লাটেরও জন্য একটা কার্যনির্বাহ পরিষদ গড়ে তোলা হয়, আর সেই কার্যনির্বাহ পরিষদে স্থান পেয়েছিল শ্রীরামপুরের জমিদার রাজা কিশোরীলাল গোস্বামী। ওকে, এরপরের পয়েন্ট লিখবে দেখো আইন পরিষদ। ওকে, কেন্দ্রীয় ও প্রাদেশিক উভয় আইন পরিষদেই পরিবর্তন আনা হয়, অর্থাৎ মর্লেমেন্টো সংস্কার আইন যে পরিষদ হয়েছিল সেখানে কি হয়েছে, কেন্দ্রীয় প্রাদেশিক উভয় আইনই পরিষদের পরিবর্তন আনা হয়েছিল। 1 নম্বর বলছে কেন্দ্রীয় পরিষদের সদস্য সংখ্যা 16 থেকে বাড়িয়ে 60 জন করা হয়। আবার বলছে দেখো 2 নম্বর প্রাদেশিক পরিষদের ক্ষেত্রে ওই সংখ্যা 30 থেকে 50-এর মধ্যে রাখা হয়। ওকে, এরপরে লিখবে গুরুত্বটা কি দেখো, মর্লেমেন্টো সংস্কার আইন আধুনিক ভারতের রাজনীতিতে ব্রিটিশ প্রশাসনে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ রূপে চিহ্নিত হয়ে আছে। অর্থাৎ কি বলছে যে মর্লেমেন্টো সংস্কার আইনটি হয়েছিল সেটা আধুনিক রাজনীতি জগতে ব্রিটিশ প্রশাসনে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে চিহ্নিত হয়ে আছে। অর্থাৎ এই পদক্ষেপের ফলেই ভারতের আধুনিক রাজনীতিটা আজ পরিচালিত হচ্ছে সুষ্ঠুভাবে। ওকে, ব্রিটিশ যুগের পূর্বেকার হিন্দু ও মোগল যুগের স্বৈরতন্ত্রবাদের সঙ্গে ব্রিটিশ রাজ প্রবর্তিত সংবিধানবাদের মিলন ঘটিয়ে এই স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রবর্তিত হয়। ওকে, অর্থাৎ ব্রিটিশ যুগের আগে যে হিন্দু ও মুঘল যুগ ছিল সেখানে যে স্বৈরতন্ত্রবাদ ছিল সেই স্বৈরতন্ত্রবাদের সঙ্গে ব্রিটিশ রাজ প্রবর্তিত হয়ে সংবিধানবাদের মিলন ঘটিয়ে এক স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রবর্তিত হয়েছিল। যদিও এই আইনের মাধ্যমেই সমকালীন ভারতের অভিজাত ও মধ্যবিত্ত সম্প্রদায় মানুষরা সরকারের আইন রচনার কাজে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিল। অর্থাৎ এই আইনের ফলে কী হয়েছিল, সমকালীন ভারতের অভিজাত শ্রেণীর মানুষরা, মধ্যবিত্ত শ্রেণীর মানুষরা এই সরকারের আইন রচনার কাজে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিল। ওকে, এরপরে তুমি লিখবে দেখো সমালোচনা। এখানে কি লিখবে দেখো, মর্লেমেন্টো সংস্কার আইন শেষ পর্যন্ত সফল হয়নি, অর্থাৎ মর্লেমেন্টো যে উদ্দেশ্য নিয়ে আইন প্রণয়ন করতে চেয়েছিল সেটি সফল হয়নি। 1 নম্বর বলছে বড়লাট নিজেই সকল ক্ষমতা কুক্ষিগত করায় নির্বাচিত প্রতিনিধিদের হাতে কোনো ক্ষমতাই ছিল না। অর্থাৎ বড়লাট মর্লেমেন্টো সংস্কার আইনের ফলে যে ক্ষমতা প্রয়োগ করেছিল সেই ক্ষমতা নিজের হাতের মধ্যে রেখেছিল, কোনো প্রতিনিধিদের হাতে রাখেনি, সেই কারণে এটি ব্যর্থ হয়েছিল। 2 নম্বর লিখবে দেখো মুসলিম সম্প্রদায়ের আলাদা নির্বাচন ব্যবস্থা সাম্প্রদায়িকতার পথকেই প্রশস্ত করেছিল। অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের যে আলাদা নির্বাচন ব্যবস্থা করেছিল, ভোট প্রদান ব্যবস্থা করেছিল, আলাদা দল তৈরি করেছিল, এখানে এই ব্যবস্থার ফলেই একটা সাম্প্রদায়িকতার পথটাই বেড়ে গিয়েছিল। ওকে, এরপরে লিখবে দেখো উপসংহার, অর্থাৎ তোমার বক্তব্যটা শেষে তুমি তুলে দেবে। কী লিখবে, ভারতবাসী এতদিন ধরে ব্রিটিশ সরকারের কাছে এক দায়িত্বশীল স্বশাসিত সরকারের আশা করে আসছিল। অর্থাৎ ভারতবাসী ভেবেছিল ব্রিটিশরা যদি ভারতে থাকে তাহলে ভারতের অনেক উন্নতি হবে, ভারত থেকে অনেক কুসংস্কার দূর হবে, ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটবে, ব্রিটিশরা দেশের অনেক উন্নতি করবে। ওকে, সেই কারণে তারা ভেবেছিল ভারতে একটা দায়িত্বশীল স্বশাসিত সরকার গড়ে উঠবে, এটা তারা আশা করেছিল। কিন্তু মর্লেমেন্টো আইন তাদের সে প্রত্যাশা পূরণ না করলেও এই আইনের মাধ্যমে ভবিষ্যতের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার সোপান রচিত হয়েছিল। অর্থাৎ মর্লেমেন্টো সংস্কার আইনটার ফলে ভারতবাসীদের যে আশা প্রত্যাশা ছিল সেটা পূরণ হয়তো হয়নি, কিন্তু এই আইনের মাধ্যমেই ভারতের ভবিষ্যতের স্বায়ত্তশাসন ব্যবস্থাটা গড়ে উঠেছিল। ওকে, তো এখানে পর্যন্তই এই তত্ত্বটা লিখে দেবে, তাহলেই তোমার মর্লেমেন্টো সংস্কার আইনটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো আশা করি স্টুডেন্ট এই ভিডিও বা এই নোটটি তোমাদের উপকারে আসবে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো মর্লেমেন্টো সংস্কারটি কী। আশা করি 2025-এর যে ফাইনাল পরীক্ষায় আসতে চলেছে সেখানেও তোমরা তুলে দিয়ে আসবে। ওকে, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলে এই ধরনের আরও নোট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে রাখবে। আর এই চ্যানেলে দেখো 2025-এর ইতিহাসের সাজেশান দিয়ে দিয়েছি, ওই প্রশ্নের নোটগুলি অবশ্যই মুখস্থ করে নাও। ওকে, ধন্যবাদ।